এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। যুদ্ধে জিতছে ইরান, হারছেন ট্রাম্প, ফাঁস হল আসল সত্য। আমেরিকার ভেতরেই তোলপাড়, পরাজয় লুকাতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান যুদ্ধে জিতছে আর ডোনাল্ড ট্রাম্প হারছেন। কোনো ইরানি নেতা কিংবা ট্রাম্পের শত্রু দেশের কেউ এই কথা বলেনি। এই বিস্ফোরক দাবি খোদ আমেরিকারই এক প্রভাবশালী মার্কিন সিনেটরের। ট্রাম্প প্রশাসন যখন দাবি করছে তারা ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে, ঠিক তখনই আমেরিকার ভেতর থেকে ফাঁস হয়ে গেল এক নির্মম সত্য। ট্রাম্পের এত বড় নিষেধাজ্ঞা কি তাহলে শুধুই লোক দেখানো নাটক? ঘটনার সূত্রপাত গত সোমবার। ট্রাম্প প্রশাসনের নতুন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অপারেশন ইকোনমিক আউটকাস্ট ঘোষণা করেন। ট্রাম্প প্রশাসন একে বলছে ইরানের বিরুদ্ধে ডিডে। তাদের দাবি, এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের তেল খাত, ব্যাংকিং ব্যবস্থা এবং সামরিক সক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হবে। অর্থাৎ ইরানকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার এক চূড়ান্ত মাস্টার প্ল্যান তৈরি করেছেন ট্রাম্প। এদিকে ইরান ও আমেরিকা ফাইনাল খেলা শুরু, ওয়াশিংটনের জরুরি সংবাদ সম্মেলন। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের আর্থিক সংযোগ ও আয়ের পথ বন্ধ করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই পদক্ষেপকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অর্থনৈতিক আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে যেসব দেশ ও প্রতিষ্ঠান ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। সোমবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন এই অর্থনৈতিক কৌশলের বিস্তারিত তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা। বেসেন্ট বলেন, তেহরানের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বা টিকিয়ে রাখার সব ধরনের পথ বন্ধ করে দিতে চায় ওয়াশিংটন, যাতে তাদের সামরিক ও রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়ে। এদিকে ইরানের 5 খাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা হুঙ্কার তেহরানের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে ইরান। দেশটির অর্থনীতি অচল করে দিতে ডিজিটাল সম্পদ ও প্রযুক্তি সহ 5টি প্রধান খাতকে টার্গেট করেছে ওয়াশিংটন। তবে আপাতত ছাড় পেয়েছে চীনা ব্যাংকগুলো। এদিকে ওয়াশিংটনের এই পদক্ষেপে ক্ষুব্ধ তেহরানও পাল্টা আঘাতের হুঙ্কার দিয়েছে। হরমুজ প্রণালীতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এই অর্থনৈতিক সন্ত্রাসবাদ মোকাবেলার ঘোষণা দিয়েছে বিপ্লবী গার্ড। এদিকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন নেতানিয়াহুর ছেলে। ইরানের নিশানায় নেতানিয়াহুর ছেলে স্বীকার করলেন নিজেই। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের নিশানায় এবার নেতানিয়াহুর ছেলে, স্বীকার করলেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের প্রতিশোধের আগুন কি এবার নেতানিয়াহুর পরিবারের দরজায়? নেতানিয়াহুর দাবি, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু কিভাবে, কখন বা কোথায় এসবের কোনো বিস্তারিত প্রকাশ করেননি তিনি। তবু তার এই এক বক্তব্যেই নতুন করে উত্তপ্ত ইসরায়েল ইরান সংঘাত। সোমবার ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে বিস্ফোরক এই দাবি করেন নেতানিয়াহু। এদিকে আবারও দফায় দফায় চলছে মিসাইল হামলা, জ্বলছে সৌদি জাহাজ, নিহত বহু সেনা কর্মকর্তা। এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। লোহিত সাগরে সৌদি আরবের বিশাল তেলের ট্যাঙ্কারে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠীরা। দাউ দাউ করে চলছে সৌদি আরবের তেলের জাহাজ। শুধু সমুদ্রেই নয়, একই সাথে সৌদি আরবের মূল ভূখণ্ডে ঢুকে সামরিক ঘাঁটিতে চালিয়েছে বিধ্বংসী তাণ্ডব। মধ্যপ্রাচ্যে কি তবে এক মহাযুদ্ধের সূচনা হলো? গত সোমবার সৌদি আরবের অন্যতম প্রধান তেল রপ্তানি বন্দর ইয়ানবু থেকে মাত্র 63 নটিক্যাল মাইল দূরে লোহিত সাগরে সৌদি পতাকাবাহী বিশাল তেলের ট্যাঙ্কার আমজানকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীরা। ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজের মূল ডেকে আঘাত হানে এবং মুহূর্তেই পুরো ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এদিকে ইরানের পাল্টা আক্রমণ শুরু। সৌদি কাতারের কপিনে ইরানের শেষ পেরেক। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করলো ইরান। সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন ও আমিরাতের কফিনে শেষ পেরেকটিও ঢুকে দেওয়ার কাজ শুরু হলো। তুরুপের তাস হরমুজকে নিয়ে আরও এক ভয়ঙ্কর টার্গেট সেট করেছে ইসলামী বিপ্লবীরা। এতেই তামার বোর্ডে বদলে গেছে আমেরিকা ও তার দোসরদের খেলা। যুদ্ধের 6 মাস পর এবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে 45টি তেল গ্যাসবাহী জাহাজকে কালো তালিকাভুক্ত করে সরাসরি হুমকি ছুড়েছে তেহরান। সৌদি আরব, আমিরাত সহ মিত্রদের জাহাজও পড়েছে সেই তালিকায়। শুধু আটক বা জরিমানা নয়, পণ্য জব্দের পাশাপাশি এসব জাহাজের সঙ্গে শিপ টু শিপ ট্রান্সফারে যুক্ত নৌযানকেও নিশানায় নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সামরিক বিজয় অর্জন করতে পারে, এখন অর্থনৈতিক বিজয় আনার জন্য যুদ্ধ শুরু করছে। কঠোর নিষেধাজ্ঞা, কি নিষেধাজ্ঞা তার বিস্তারিত এখনো জানা যায়নি। গতকালকে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। দর্শক বন্ধুরা, আজ 25শে আগস্ট মঙ্গলবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 4টে বড় খবর। প্রথম, হরমুজ পেরোনোর ফি ইরানের সংসদে আইন হওয়ার পথে, আর সেই টাকা ইরান ডলারে নেবে না। দ্বিতীয় খবর, ইউরোপকে ইরান এবার নাম ধরে হুঁশিয়ারি দিয়েছে। তৃতীয়, বেসেন্টের তালিকা কাল রাতে এসেছে আর তাতে চীনা কোম্পানির নাম আছে। আর চতুর্থ খবর,
ট্রাম্পের অনুরোধে পাকিস্তানের সেনাপ্রধান কাল তেহরানে গিয়েছেন। এখন এই চারটে খবরের প্রশ্ন একটাই, এই যুদ্ধের সবচেয়ে বড় চাপটা এখন কার ঘাড়ে? উত্তরটা শেষে বলবো। ইরান যুদ্ধে জিতছে আর ডোনাল্ড ট্রাম্প হারছেন। কোনো ইরানি নেতা কিংবা ট্রাম্পের শত্রু দেশের কেউ এই কথা বলেনি। এই বিস্ফোরক দাবি খোদ আমেরিকারই এক প্রভাবশালী মার্কিন সিনেটরের। ট্রাম্প প্রশাসন যখন দাবি করছে তারা ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে, ঠিক তখনই আমেরিকার ভেতর থেকে ফাঁস হয়ে গেল এক নির্মম সত্য। ট্রাম্পের এত বড় নিষেধাজ্ঞা কি তাহলে শুধুই লোক দেখানো নাটক? ঘটনার সূত্রপাত গত সোমবার। ট্রাম্প প্রশাসনের নতুন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অপারেশন ইকোনমিক আউটকাস্ট ঘোষণা করেন। ট্রাম্প প্রশাসন একে বলছে ইরানের বিরুদ্ধে ডিডে। তাদের দাবি এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের তেল খাত, ব্যাংকিং ব্যবস্থা এবং সামরিক সক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হবে, অর্থাৎ ইরানকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করার এক চূড়ান্ত মাস্টার প্ল্যান তৈরি করেছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্প প্রশাসনের এই মহাপরিকল্পনার বেলুন মুহূর্তেই ফুটো করে দিলেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি মার্কিন অর্থমন্ত্রীর এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করেছেন। মার্ফি পরিষ্কার ভাষায় বলেছেন, এই ডিডে আসলে হতাশাজনক একটি লোক দেখানো পদক্ষেপ মাত্র। তিনি সরাসরি দাবি করেন ইরান যুদ্ধে জিতছে এবং ট্রাম্প হারছেন। তার মতে ইরানকে সামরিক বা কৌশলগতভাবে দমনে ট্রাম্প প্রশাসন পুরোপুরি ব্যর্থ, আর নিজেদের এই চরম ব্যর্থতা ঢাকতেই এখন নিষেধাজ্ঞার নতুন নাটক সাজানো হচ্ছে। শুধু তাই নয়, সিনেটর মার্ফি আরও একটি মারাত্মক তথ্য সামনে এনেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের এই লোক দেখানো জেদের কারণে সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ আমেরিকান নাগরিকদের। ভুল পররাষ্ট্র নীতি এবং এই ধরনের নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হচ্ছে তার সরাসরি প্রভাব পড়ছে মার্কিন জনগণের পকেটে। অর্থাৎ ট্রাম্পের ইরান নীতি খোদ আমেরিকার জন্যই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সিনেটরের এই বিস্ফোরক মন্তব্য কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে মুখে যতই নিষেধাজ্ঞা আর হুঙ্কার দেয়া হোক না কেন, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানকে কোণঠাসা করা ট্রাম্পের জন্য মোটেও সহজ হচ্ছে না। ইরানের নিশানায় এবার নেতানিয়াহুর ছেলে, স্বীকার করলেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের প্রতিশোধের আগুন কি এবার নেতানিয়াহুর পরিবারের দরজায়? নেতানিয়াহুর দাবি ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু কিভাবে, কখন বা কোথায় এসবের কোনো বিস্তারিত প্রকাশ করেননি তিনি। তবু তার এই এক বক্তব্যেই নতুন করে উত্তপ্ত ইসরায়েল ইরান সংঘাত। সোমবার ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে বিস্ফোরক এই দাবি করেন নেতানিয়াহু। তার ভাষ্য, ইরান তার এক ছেলেকে টার্গেট করেছিল, হত্যা করতে চেয়েছিল, আর এই কারণেই নিরাপত্তা কোনো বিলাসিতা নয় এমন যুক্তিও দেন তিনি। ঘটনাটি সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ সময়। ইসরায়েলের সাধারণ নির্বাচন আগামী 27 অক্টোবর, কিন্তু জনমত জরিপে নেতানিয়াহুর জোট অনেকটা পিছিয়ে। অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে। তাকে নিরাপত্তা দেওয়ার বিষয় নিয়েই মূলত কথা বলছিলেন নেতানিয়াহু। নেতানিয়াহুর বক্তব্য, যে কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পর্যাপ্ত নিরাপত্তা থাকা দরকার। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের পটভূমিও ভয়ঙ্কর। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। এরপর প্রতিশোধের অঙ্গীকার করে তেহরান। খামেনির ছেলে মোস্তফা এখন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। বাবার মৃত্যুর পর তিনিও রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। আর ঠিক এই সময়েই নেতানিয়াহুর দাবি ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। নেতানিয়াহুর দুই ছেলে, তার মধ্যে বড় ছেলে ইয়াইর দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থান করছেন। জুলাই থেকেই নেতানিয়াহুর দুই ছেলে ও স্ত্রীকে বাড়তি ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর। কিন্তু এখানেই রহস্য আরো ঘনীভূত, কারণ নেতানিয়াহু বলেননি কোন ছেলেকে টার্গেট করা হয়েছিল, বলেননি কখন এই চেষ্টা করা হয়েছিল, বলেননি কোথায় হয়েছিল, এমনকি হামলাটি বাস্তবায়নের কতটা কাছাকাছি গিয়েছিল সেটিও জানাননি। ইরানের জাতিসংঘ মিশনও তাৎক্ষণিকভাবে এই অভিযোগের কোনো জবাব দেয়নি। অর্থাৎ এখন পর্যন্ত প্রকাশ্যে আছে শুধু নেতানিয়াহুর দাবি। তবু প্রশ্নটা থেকেই যাচ্ছে, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পর তেহরান যখন প্রতিশোধের কথা বলছে, তখন কি সত্যি নেতানিয়াহুর পরিবারও সেই প্রতিশোধের তালিকায়, নাকি যুদ্ধের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে নেতানিয়াহুর এই দাবি নিরাপত্তা ও রাজনৈতিক বিতর্ককে আরো তীব্র করছে? কোন ছেলে ছিল ইরানের নিশানায়, কি ঘটেছিল সেই অজানা ঘটনায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, নেতানিয়াহু যখন বলছেন ইরান আমার ছেলেকে হত্যা করতে চেয়েছিল, তখন সেই কথিত হামলার পুরো সত্যটা সামনে আসবে কবে? লোহিত সাগরে সৌদি আরবের বিশাল তেলের ট্যাঙ্কারে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠীরা। দাউ দাউ করে চলছে সৌদি আরবের তেলের জাহাজ। শুধু সমুদ্রেই নয়, একই সাথে সৌদি আরবের মূল ভূখণ্ডে ঢুকে সামরিক ঘাঁটিতে চালিয়েছে বিধ্বংসী তাণ্ডব। মধ্যপ্রাচ্যে কি তবে এক মহাযুদ্ধের সূচনা হলো? গত সোমবার সৌদি আরবের অন্যতম প্রধান তেল রপ্তানি বন্দর ইয়ানবু থেকে মাত্র 63 নটিক্যাল মাইল দূরে লোহিত সাগরে সৌদি পতাকাবাহী বিশাল তেলের ট্যাঙ্কার আমজানকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীরা। ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজের মূল ডেকে আঘাত হানে এবং মুহূর্তেই পুরো ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ব্রিটিশ সামুদ্রিক সংস্থা UKMTও এই হামলার খবর নিশ্চিত করেছে। তবে সৌভাগ্যবশত জাহাজের নাবিকরা অক্ষত আছেন বলে জানা গেছে। কিন্তু এই তাণ্ডব শুধু সমুদ্রেই সীমাবদ্ধ ছিল না। ইরান সমর্থিত গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরবের আল আবর, আল ওয়াদিয়া এবং আল কানাইস অঞ্চলে
সামরিক বহর ও অবস্থানে ইরান সমর্থিত গোষ্ঠীদের হামলায় 10টিরও বেশি অত্যাধুনিক অস্ত্রবাহী ট্রাক ও সামরিক যান ধ্বংস হয়েছে। এই হামলায় সৌদি বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত এবং বহু সেনা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীদের এই বহুমাত্রিক হামলা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ওলটপালট করে দিয়েছে। গত মাসে সৌদি জাহাজের ওপর দেয়া নৌ অবরোধের হুমকিরই বাস্তব প্রতিফলন এটি। বিশ্লেষকদের মতে সৌদি আরবের প্রধান তেল রপ্তানি রুটটি এখন তাদের মিসাইলের আওতায় পড়ায় বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় এবং মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও এই বিধ্বংসী হামলার জবাবে সৌদি আরব বা তাদের মিত্র দেশ আমেরিকা এখন কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয়। অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করলো ইরান। সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন ও আমিরাতের কফিনে শেষ পেরেকটিও ঢুকে দেওয়ার কাজ শুরু হলো। তুরুপের তাস হরমুজকে নিয়ে আরো এক ভয়ঙ্কর টার্গেট সেট করেছে ইসলামী বিপ্লবীরা। এতেই দাবার বোর্ডে বদলে গেছে আমেরিকা ও তার দোসরদের খেলা। যুদ্ধের 6 মাস পর এবার বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে 45টি তেল গ্যাসবাহী জাহাজকে কালো তালিকাভুক্ত করে সরাসরি হুমকি ছুড়েছে তেহরান। সৌদি আরব, আমিরাত সহ মিত্রদের জাহাজও পড়েছে সেই তালিকায়। শুধু আটক বা জরিমানা নয়, পণ্য জব্দের পাশাপাশি এসব জাহাজের সঙ্গে শিপ টু শিপ ট্রান্সফারে যুক্ত নৌযানকেও নিশানায় নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। অর্থাৎ হরমুজে একবার ইরানের নিয়ম ভাঙলেই সাক্ষাৎ মৃত্যু। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানায় ইরানের নবগঠিত পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার জন্য সম্প্রতি এই কর্তৃপক্ষ গঠন করেছে তেহরান। ইরানি কর্তৃপক্ষ বলছে তালিকাভুক্ত জাহাজগুলোর বিরুদ্ধে জরিমানা, আটক এবং বহন করা পণ্য জব্দের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে ঠিক কোন নিয়ম ভঙ্গের কারণে জাহাজগুলোকে নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে তা স্পষ্ট করেনি তেহরান। কালো তালিকায় রয়েছে অতি বৃহৎ অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার, এলএনজি ও এলপিজি পরিবহনকারী জাহাজ এবং পরিশোধিত জ্বালানি বহনকারী ট্যাঙ্কার। তালিকাভুক্ত কয়েকটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের অ্যাডোনিক লজিস্টিক ও সার্ভিসের মালিকানাধীন। রয়েছে অ্যাডোনিকের সহযোগী প্রতিষ্ঠান নেভিক এইড ট্যাঙ্কার্স এবং সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহারির মালিকানাধীন জাহাজও। নরওয়ে ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি শিপিং কোম্পানির জাহাজও রয়েছে এই তালিকায়। এর আগে তেহরান জানিয়েছিল হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য জাহাজের মালিকদের ইরানের অনুমোদন নিতে হবে। পাশাপাশি নিরাপত্তা ও অন্যান্য সামুদ্রিক সেবার জন্য অর্থ পরিশোধের কথাও বলা হয়। নতুন এই পদক্ষেপ এসেছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার কয়েকদিনের মধ্যেই। এর আগে তেহরানও সতর্ক করে বলেছিল নতুন কোনো মার্কিন হুমকির জবাব হবে বিধ্বংসী। যুদ্ধ শুরুর আগে বিশ্বের দৈনিক অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহের প্রায় 20% এই জলপথে দিয়ে যেত। সংঘাতের কারণে সেই প্রবাহ ব্যাহত হয়েছে। ফলে হরমুজ প্রণালীতে ইরানের 45টি জাহাজের কালো তালিকা নতুন করে প্রশ্ন তুলেছে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। আর ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি চাপ বাড়লে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌবাণিজ্যের ওপর কতটা বড় ধাক্কা আসবে, এখন সেটি বড় উদ্বেগ। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এটিকে অর্থনৈতিক ডি-ডে বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করছেন ইরানের সাথে ব্যবসা অব্যাহত রাখলে যে কোনো দেশকে ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বের করে দেওয়া হবে। তবে কোন দেশকে কখন থেকে টার্গেট করা হবে সেটি জানানো হয়নি। সংশ্লিষ্টদের নিয়ম মেনে চলার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসেন্ট। এবারের পদক্ষেপে 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের তেল বাণিজ্যে সহায়তার অভিযোগে অভিযুক্ত চীনা আর্থিক প্রতিষ্ঠানগুলো এই তালিকায় নেই। তবে চীন, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে। ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের আর্থিক সংযোগ ও আয়ের পথ বন্ধ করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই পদক্ষেপকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অর্থনৈতিক আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে যেসব দেশ ও প্রতিষ্ঠান ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। সোমবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন অর্থনৈতিক কৌশলের বিস্তারিত তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা। বেসেন্ট বলেন, তেহরানের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বা টিকিয়ে রাখার সব ধরনের পথ বন্ধ করে দিতে চায় ওয়াশিংটন, যাতে তাদের সামরিক ও রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের অর্থনীতির অত্যন্ত সংবেদনশীল 5টি প্রধান খাতকে বিশেষভাবে নজরে রাখা হয়েছে। খাতগুলো হলো ডিজিটাল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি, আধুনিক প্রযুক্তি, স্বর্ণ ও মূল্যবান ধাতু, বিমান চলাচল এবং নৌ পরিবহন। এই 5টি খাতের পাশাপাশি তেল পাচার, অর্থ পাচার এবং নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ব্যবহৃত বিশেষ নেটওয়ার্কগুলোর উপরও নজরদারি
বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৬০ জন ব্যক্তি, সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও জাহাজের উপর নতুন করে মার্কিন বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। ইরানের সঙ্গে যারা বাণিজ্য বা আর্থিক যোগাযোগ অব্যাহত রাখবে তাদের বিষয়ে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বেসেন্ট জানান, কোনো দেশ বা সংস্থাই মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে নয়। ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা চীনও এই কারণে যুক্তরাষ্ট্রের কড়া নজরদারিতে পড়েছে। যদিও চীনা ব্যাংকগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়া হবে কিনা তা স্পষ্ট করেনি ওয়াশিংটন। বেজিং এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চাপ প্রয়োগ বা একতরফা নিষেধাজ্ঞা কখনো কোনো আন্তর্জাতিক সংঘাতের সমাধান আনে না। চীন তার নিজস্ব বাণিজ্যিক ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরান শুরুতেই ব্যর্থ বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক চাপের মুখে নতি স্বীকার করবে না এবং বিপরীতে ধ্বংসাত্মক ও কঠোর জবাব দেওয়া হবে। নতুন এই মার্কিন অর্থনৈতিক পদক্ষেপ এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে ইতিমধ্যেই জ্বালানি তেল ও আন্তর্জাতিক নৌপথে চরম সংকট তৈরি হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন নিষেধাজ্ঞার জেরে ইরান যদি হরমুজ প্রণালী ও আঞ্চলিক নৌপথে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করে, তবে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পুরো বিশ্বের জ্বালানি বাজারে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র সামরিক বিজয় অর্জন করতে পারেনি, এখন অর্থনৈতিক বিজয় আনার জন্য যুদ্ধ শুরু করছে। কঠোর নিষেধাজ্ঞা, কি নিষেধাজ্ঞা তার বিস্তারিত এখনো জানা যায়নি। গতকালকে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। এগুলো আসলে আরেক ধরনের যুদ্ধ, যে যুদ্ধে এমনভাবে বলা হবে যে ইরানকে কেউ যদি সহযোগিতা করে তার সঙ্গেও সে যুদ্ধ করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো কানাডা এখন বলছে যে, কানাডার সঙ্গে তো চরম খারাপ অবস্থা, রীতিমতো বাণিজ্য যুদ্ধ। কানাডা বলছে যে আমরা বিদ্যুৎ দেবো না। কানাডাও তো আর কম শক্তিশালী দেশ না, সব জায়গায় ঝামেলা পাকায় বসে আছে। ভেনেজুয়েলা থেকে শুরু করে কানাডা মধ্যপ্রাচ্য তছনছ করে ফেলতেছে। এখন সামরিক যুদ্ধে না পেরে সে অর্থনৈতিক যুদ্ধ চাপাই দিয়ে জয়ী হতে চায়। ইরান বলতেছে এই যুদ্ধেও যুক্তরাষ্ট্র পরাজিত হবে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরানের 2 বছরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলী মাদানি জাদে। তার দাবি, ইরানের জনগণ এবং কর্মকর্তাদের দৃঢ়তা পরীক্ষা করতে যুক্তরাষ্ট্র এর আগেও নানা পদক্ষেপ নিয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। এবার যুক্তরাষ্ট্র আরেক দফা পরাজিত হবে বলে মন্তব্য করছে। এবং আসলে তাই, এই অর্থনৈতিক যুদ্ধটা খুব টেকনিক্যাল যুদ্ধ। এর আগেও হেন কোনো নিষেধাজ্ঞা নেই। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সবাই মিলে দিছে, পারেনি। রাশিয়া এবং চীনের কারণে পারেনি। তো এখন রাশিয়া এবং চীন কি তার পলিসি বদলাইছে? সে কি এই যুদ্ধে জয়ী হতে দেবে যুক্তরাষ্ট্রকে? কখনই দেবে না। যেমন সামরিকভাবে হইতে দেয়নি, তেমনি অর্থনৈতিকভাবেও চীন কখনো ইরানকে পরাজিত হতে দেবে না। এটা হলো আসল কথা। সংবাদ মাধ্যম ডন বলছেন, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মাদানি জাদে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, ইরানের জনগণ এবং দেশটির কর্মকর্তাদের দৃঢ়তা যাচাই করতে তারা সম্ভাব্য সবকিছু করেছে। মানে যুক্তরাষ্ট্র সবকিছু করছে অতীতে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে তারা আবারও একবার পরাজিত হতে চায়। তিনি আরো বলেন, আমরা অনেক দিন ধরে এসব পরিকল্পনার জন্য প্রস্তুতি নিচ্ছি। সরকার এসব পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছিল এবং এখনো আছে। এই ধরনের পরিস্থিতি সামলাতে আমাদের 2 বছরের পরিকল্পনা আছে। এর আগে ইরানের অর্থনীতিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে বড় ধরনের অর্থনৈতিক বিধিনিষেধ ঘোষণা করছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন আনুষ্ঠানিকভাবে। তিনি জানান, ইরানের তেল সহ আয়ের সব উৎস লক্ষ্য করে এসব বিধিনিষেধ কার্যকর করা হবে। বিশ্বের অন্য কোনো দেশ ও কোম্পানি যাতে তেহরানের সঙ্গে ব্যবসা করতে না পারে তা নিশ্চিত করাই এসব বিধিনিষেধের উদ্দেশ্য। তার মানে কতগুলো দেশকে এখন হ্যামারিং করতে থাকবে যে তোমরা ইরানের সাথে বাণিজ্য করবা না। ওয়াশিংটনের বিধিনিষেধ প্রত্যাখ্যান করে ইরান বলেছে, ইরানের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক সীমিত করার মতো অর্থনৈতিক অবস্থানে নেই যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ দাবি করেন, তেহরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলো যুক্তরাষ্ট্রের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না। সংবাদ সম্মেলনে বেসেন্ট বলেন, ইরান এই স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখে এমন প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করাই আমাদের লক্ষ্য। অর্থাৎ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় ইরানের জনগণের উপরেই আসলে চাপানো, ইরানের জনগণ যাতে বিক্ষোভ করে। কিন্তু ইরানের জনগণ তো জানে যে এখানে ইরান সরকারের কোনো দোষ নেই। এখন ইরান সরকারের দোষ থাকলেও এখন সবকিছু চাপবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। যুক্তরাষ্ট্রের প্রতি তাদের ঘৃণা বিদ্বেষ জন্মাবে। ফলে ইরানের মধ্যে যে জাতীয়তা ঐক্য গড়বে তাতে বৈশ্বিক শক্তিগুলো দ্বিধা বিভক্ত হবে এবং তারা এই যুক্তরাষ্ট্রের এই সমস্ত কলা কৌশলে পা দেবে না এবং ইরানকে বাঁচায় রাখার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পরাজিত করার একটা লক্ষ্য বরং তারা স্থির করবে। আজ 25শে আগস্ট মঙ্গলবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 4টে বড় খবর। প্রথম, হরমুজ পেরোনোর ফি ইরানের সংসদে আইন হওয়ার পথে, আর সেই টাকা ইরান ডলারে নেবে না। দ্বিতীয় খবর, ইউরোপকে ইরান এবার নাম ধরে হুঁশিয়ারি দিয়েছে। তৃতীয়, বেসেন্টের তালিকা কাল রাতে এসেছে আর তাতে চীনা কোম্পানির নাম আছে। আর চতুর্থ খবর, ট্রাম্পের অনুরোধে পাকিস্তানের সেনাপ্রধান কাল তেহরানে গিয়েছেন। এখন এই 4টে খবরের প্রশ্ন একটাই, এই যুদ্ধের সবচেয়ে বড় চাপটা এখন কার ঘাড়ে? উত্তরটা শেষে বলবো। তাহলে শুরু করি প্রথম খবর, হরমুজের ফি। দর্শক বন্ধুরা, গতকাল আমরা আপনাদের বলেছিলাম যে ইরানের সংসদ হরমুজের ফি বসানোর খসড়ায় সায় দিয়েছে। আজ চলুন কাগজটার ভিতরে ঢুকি, কারণ এই কাগজের একটা লাইন গোটা খবরটাকে বদলে দেয়।
খবরটা দিয়েছেন হাসান ঘাসঘাবি। তিনি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র। রবিবারের বৈঠকে কমিশন খসড়া 3 নম্বর ধারা ধরে পাশ করেছে। আইনটার পুরো নাম হরমুজ প্রণালীর নিরাপত্তা আর উন্নয়নের কৌশলগত কর্মপরিকল্পনা। ফি নেওয়া হবে 5টা কাজের জন্য: জাহাজ চলাচলের ব্যবস্থা, পরিবেশ দেখভাল, বিশেষ অবস্থায় তেল ভরে দেওয়া, বীমা আর নিরাপত্তা। এতটা গতকালই বলা হয়েছিল। এবার নতুন লাইনটা শুনুন। ঘাসঘাবি বলেছেন, এই টাকা দিতে হবে ইরানি রিয়ালে, নয়তো এমন এক মুদ্রায় দিতে হবে যেটা ইরান নিজে ঠিক করে দেবে। মানে দাঁড়ালো, এই ফি ডলারে নেওয়া হবে না। আর ফি দেবে কারা? শুধু সেই দেশগুলোর জাহাজ যাদের প্রেরণের অনুমতি আছে। এখানে একটা কথা একটু পরিষ্কার করে বলা দরকার। দেখুন, এটা এখনো সম্পূর্ণ আইন হয়নি। কমিশনের রিপোর্ট এবার যাবে গোটা সংসদে, সেখানে ধারা ধরে ধরে ভোট হবে। তারপর কাগজ যাবে গার্ডিয়ান কাউন্সিলে, তারা সেখানে দেখবে সংবিধানের সঙ্গে এর মিলছে কিনা। আপত্তি উঠলে কাগজ আবার সংসদে ফিরে আসবে। ঘাসঘাবি নিজে কি যুক্তি দিয়েছেন সেটাও শুনুন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সমুদ্র আইন ভাঙা হচ্ছে না, উপকূলের দেশ নিজের জলে নিরাপত্তার দাম নিতে পারে। আর নজির হিসাবে তিনি টেনেছেন ওমানের নাম। 1982 সালের সমুদ্র চুক্তির সময় ওমান এমনই একটা ঘোষণা দিয়েছিল। সবাই অবশ্য এটা মানছে না। ফ্রান্স আর সৌদি আরব এই ফির বিরোধিতা করেছে। আমেরিকা তো গোড়া থেকেই এই ফি মানতে রাজি নয়। দর্শক বন্ধুরা, তাই এখানে আমার বিশ্লেষণটা একটু বলি। দেখুন, সবাই নজর রাখছে টাকার অঙ্কের দিকে, কিন্তু আসল কথাটা অঙ্কে নেই, আসল কথাটা মুদ্রায় আছে। একটা দেশ যদি হরমুজ পেরোতে চায়, তাকে দাম দিতে হবে রিয়ালে, বা তেহরান যে মুদ্রা বলবে সেই মুদ্রায়। বিশ্বের তেলের সবচেয়ে বড় রাস্তাটায় তাহলে ডলার লাগছে না। কাগজে এইটুকুই লেখা আছে, কিন্তু আসল খেলাটা এই এক লাইনেই লুকিয়ে আছে যে এই বিল কি সত্যি সংসদে পাস হবে, নাকি এটা শুধু দরাদরির একটা চাল। কয়েকদিনেই বোঝা যাবে। এগিয়ে যায়। ইরান এতদিন ইউরোপকে হুঁশিয়ারি দিয়ে আসছিল, কিন্তু নাম নেয়নি। কাল প্রথমবার নাম এসেছে। বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগি। কি বলেছেন? তিনি সোমবারের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ইউরোপের কোনো দেশ যদি ইরানের উপরে হামলায় নিজের জমি বা আকাশ আমেরিকাকে ব্যবহার করতে দেয়, তাহলে সেই দেশের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি ইরানের নিশানায় আসবে। আর নাম নিয়েছেন বুলগেরিয়ার। বাঘের অভিযোগ, বুলগেরিয়ার মাটিতে মার্কিন বিমানে জ্বালানি ভরা হচ্ছে। তার কথাটা সোজা করে বললে এই দাঁড়ায়, কোনো দেশের ইরানকে ভয় পাওয়ার দরকার নেই, যতক্ষণ না সে নিজের ঘাঁটি হামলাকারীর হাতে তুলে দিচ্ছে। বাঘি আরও বলেছেন, হামলা যেখান থেকে আসছে সেখানেই আঘাত করা ইরানের অধিকার। আর এখন যে নৌ অবরোধ চলছে সেটা নিজেই একটা আগ্রাসন। এবার একটা প্রশ্ন নিজেকে করুন, ইউরোপ কি সত্যি এই যুদ্ধে একসাথে দাঁড়িয়ে আছে? উত্তরটা কিন্তু না। এই বছরের মার্চ থেকেই স্পেন আমেরিকাকে নিজের ঘাঁটি ইরান হামলার কাজে ব্যবহার করতে দিতে অস্বীকার করেছে। কিছুদিন পর ইতালিও ওই একই পথে হেঁটেছে। ট্রাম্প তখন প্রকাশ্যে মিত্রদের নাম করে রাগ দেখিয়েছেন। আমি যা বুঝছি, বাঘের এই কথাটা যতটা হুমকি, তার চেয়ে বেশি নেমন্তন্ন। তিনি ইউরোপকে বলছেন, আমাদের সাথে ঝগড়া করতে হবে না, শুধু চাবিটা যেন আমেরিকার হাতে দিও না। স্পেন আর ইতালি সেই চাবি আগেই দেয়নি, বুলগেরিয়া দিয়েছে। তাই বুলগেরিয়ার নামটাই আজ শোনা গেছে। এবার আমেরিকার খবরে আসি। গতকালকের ভিডিওতে আমি একটা প্রশ্ন রেখে এসেছিলাম, বেসেন্টের নতুন তালিকায় চীনা নাম থাকবে কিনা। আজ তার উত্তর এসে গেছে। কাল রাতে ভারতীয় সময়ে আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করেছেন। অভিযানের একটা নামও দিয়েছেন তিনি, অপারেশন ইকোনমিক আউটকাস্ট। সোজা বাংলায় এর মানে ইরানকে অর্থনীতি থেকে এক ঘরে করে দেওয়া। তালিকায় নাম উঠেছে 60টার বেশি কোম্পানি, ব্যক্তি আর জাহাজের। এরা ছড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, হংকং, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড আর ইউরোপ। এবার নতুন করে 5টা খাত স্যাংশনের আওতায় আনা হয়েছে। কি কি সেগুলো? ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সেনা, বিমান আর জাহাজ চলাচল। এখানে যে হেডলাইনটা দেখছি এটা ব্লুমবার্গের। এখানে লেখা আছে চীন আর হংকংয়ের কয়েক ডজন কোম্পানি এই তালিকায় পড়েছে। বেসেন্টের নিজের কথাটা এই রকম, এই সরকারকে যেসব অর্থনৈতিক শিরা বাঁচিয়ে রেখেছে তার প্রতিটা কেটে দেওয়াই আমাদের লক্ষ্য, যতক্ষণ না তেহরান একা হয়ে পড়ে। তিনি আরো বলেছেন, মার্কিন স্যাংশনের নাগালের বাইরে কেউ নয়। এতক্ষণ শুনে মনে হচ্ছে বড় মাঠটা বুঝি পড়ে গেছে, কিন্তু পড়েনি। চীনের বড় ব্যাংকগুলোর উপর সরাসরি শাস্তি কবে বসবে, বেসেন্ট সেটা বলেননি। সাংবাদিকরা চেপে ধরায় তিনি পাল্টা প্রশ্ন করেছেন, আমি কেন গোটা দুনিয়ার আর্থিক ব্যবস্থাটা উড়িয়ে দিতে চাইব? এই এক লাইনেই বোঝা যায় তালিকাটা কত দূর গেছে। তবে একটা ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন, এই সপ্তাহ শেষ হওয়ার আগেই একটা আর্থিক প্রতিষ্ঠানকে ধরে বড় একটা ঘোষণা আসছে। কোন প্রতিষ্ঠান সেটা তিনি বলেননি। এদিকে বাজার নিজের রায় দিয়ে দিয়েছে। ঘোষণার দিনেই ব্র্যান্ড তেলের দাম 2.4% পড়েছে, ব্যারেল প্রতি $92.17। ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অভিযানের দিনে তেলের দাম নেমে গেছে।